আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৬৭ লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আবির প্রজেক্টের কাজে অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়ত কথা হয়। তবে ইদানিং আলী আহমদ খানের মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না। তানভীর নিজের কাজের পাশাপাশি সময় পেলে মাঝে মধ্যে আবিরের অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত ৭ বছরের ন্যায় বর্তমানে আবির ব্যতীত খানবাড়ির পরিবেশটা ততটা নিস্তব্ধ নয়। ১.৫ বছরের বেশি সময় আবির বাসায় থাকাতে সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দেয়। সারাদিনে ২-৪ মিনিট কথা হোক বা না হোক নিয়ম করে সন্ধ্যার পর ঘন্টাখানেক কথা বলার অভ্যাসটা হয়ে গেছে। আবিরের অনুপস্থিতিতে ১৭ দিন কেটে গেছে, অথচ এতদিনে মেঘের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না। প্রথম ৮-১০ দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তো বা আবিরকে উন্মাদ ভাবে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। প্রজেক্ট আর মেঘ ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে অন্য কিছুই নেই। প্রত্যাহিক সকালে ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া একদিনটা মার্ক করে রাখা। মেঘের মতো আবিরও প্রেয়সীর কন্দনরত আদলে হাসি ফুটানোর তাগিদে সর্বক্ষণ দিন গুনছে। আজ সকাল থেকে মালিহা খান আর হালিমা খান রান্নাঘরে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে, সাথে বড় মামা আর মালাও আসবে। তাছাড়া মায়েশা আর তার হাজবেন্ডকেও দাওয়াত করা হয়েছে। ইকবাল খান বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান নিজেই স্কুলের মিটিংয়ে গেছেন। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে, এর মধ্যে বড় মামি আর মালা বাসায় আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করলো, আপু কেমন আছেন? মালা এবার বাধ্য হয়ে উত্তর দিল, ভালো। তুমি? মেঘ মুচকি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ খুব ভালো। মেঘ মালাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতে গত বছর মায়েশা আপুর বিয়ের প্রতিটা ঘন্টা চোখের সামনে জ্বলজ্বল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল। বোকা মেঘ আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতেই পারেনি। আয়েশা আপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত পৃষ্ঠে আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তেই মেঘের শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আবিরকে দেখার জন্য মনটা আনচান করছে। মেঘ চোখ মিলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘের পরনে একটা সাদামাটা থ্রি পিস, বেনুনি করা চুলগুলো কোমর ছাড়িয়েছে। সামনের দিকে ছোট ছোট কয়েকটা চুল কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেওয়া গোলাপি রঙের লিপস্টিকের অল্প স্বল্প এখনও ঠোঁটে লেগে আছে। মালা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কী গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এই বাড়ির বড় বউ হওয়ার জন্য কি একেবারেই যোগ্য ছিলাম না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলেন, এই মেঘ, তুই কি মেহমান হয়ে গেছিস? মেঘ তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে গেল। বড় মামা এখনো আসেনি। মায়েশা আপু আর ওনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, তাই আপাতত মামি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত ছাড়তেই মালা বিরক্ত ভরা কণ্ঠে বলল, শরবত খাবো না আমি। মেঘ স্বাভাবিকভাবে শরবত রেখে দিয়েছে। মালিহা খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন। মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে। হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল, কিন্তু তালা দেওয়া দেখে আবারও নিচে আসছে। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের রুমে তালা দেওয়া কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথাতে অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জমেছে। গম্ভীর মুখে গাম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে ও ধীরে উত্তর দিল, উফ, ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন। আবির ভাই আমাকে এত ভয় পায়? ওয়াও! মেঘের মুখে উল্টাপাল্টা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে ফের বলল, রুমে তালা থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিন দেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছেন। মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মানে? নাথিং।
ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে। যেই ভাবনা সেই কাজ। মেঘ সোফায় বসে দু হাতে মারিয়া খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এড়িয়ে দিয়েছে। মালিহা খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কিরে, শরীর খারাপ নাকি? মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। মালা ভেতরে ভেতরে রাগে কটমট করছে। মালিহা খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন। অন্যান্য কথোপকথন শেষে দুজনে আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছে। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আবিরের জন্য কি মেয়ে পছন্দ করে রেখেছো? মালিহা খান মলিন হেসে বললেন, মেয়ে কিভাবে পছন্দ করব? ছেলে তো বিয়ের জন্য রাজিই হয় না। আবিরের পছন্দ আছে নাকি? মালিহা খান উদাস ভঙ্গিতে বললেন, আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কিনা এই বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন। কিন্তু আবির কিছুই বলেনি। দুটো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। কি করেছে? একদিকে আবির বিয়েতে রাজি হয় না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এসব নিয়ে আবিরের আব্বু আর মেঘের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাই নীরব। বিয়ে বিষয়ক আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি কোথায় ছিলাম? এমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল। তোরা বাইরে ছিলি, আমিও বিস্তারিত শুনিনি। আর তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেওনি। মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এজন্যই কি আম্মু সেই দিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল? আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মধ্যে গল্প করছে। মেঘ সোফার পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে, বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন। বড় মামি আপনার বিয়ের ডট 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 লেখা অসমাপ্ত রেখেই মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টিয়ে রেখে আবারও পূর্বের ন্যায় বড় আম্মুর গা ঘেঁষে বসেছে। মালিহা খান ধীর সুস্থে মেঘের চুলে হাত বোলাচ্ছেন। 4 থেকে 5 মিনিট পরে মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে। ঘড়ির স্ক্রিনে ভেসে উঠেছে, ইউ রিসিভড ওয়ান মেসেজ ফ্রম আমার আবির। মেঘ বুঝে ওঠার আগেই মালার নজর ঘড়িতে পড়ল। মালা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘ তড়িঘড়ি স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তে লাফিয়ে উঠেছে। আজ 17 দিন পর আবির মেসেজের রিপ্লাই করেছে। মহানন্দে মেঘের বুকের ভিতর হৃৎপিণ্ডটা ছটফট করছে। খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে। প্রিয় মানুষটার নিজের হাতে কেনে পরিয়ে দেওয়া ঘড়িটা আজ সেই মানুষটার নাম ভেসে ওঠে। মেঘ হাস্যোজ্জ্বল মুখশ্রী আরও বেশি ঝলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখছে। মালিহা খান তপ্ত স্বরে বললেন, আস্তে যা, পড়ে যাবি তো। আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন, মেঘের হঠাৎ কি হলো, এভাবে ছুটছে কেন? মালিহা খান মৃদু হেসে বললেন, ও এমনই, ওর ছোটাছুটির কারণ লাগে না। হয়তো কিছু একটা মনে পড়েছে, এজন্য এভাবে ছুটছে। একটু পরেই চলে আসবে। মেঘ রুমে ঢুকে উত্তেজিত হয়ে হস্তে মেসেজ সিন করল। আবিরের ছোট্ট রিপ্লাই আসছে, আমার বিয়ের ব্যাপারে কি বলছে? মেঘের শরীর রীতিমতো কাঁপছে। ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠেছে। চোখ দুটো জল জল করছে। মেঘ গলা খেকারি দিয়ে আস্তে করে বলল, মিস্টার খান, আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে। মেঘ কাঁপা কাঁপা হাতে মেসেজ লিখছে, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে। তাছাড়া মালা আপু ডট 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 ডট। আবিরের তৎক্ষণাৎ রিপ্লাই, মালা কি করেছে? আপনাকে মিস করছে। আবির রাগে ইমোজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো, ফাজলামো করবি না, মালা কি আজে বাজে কিছু বলেছে? হুম, কি বলেছে? মেঘের আর কোনো রিপ্লাই নেই। আবির পরপর মেসেজ দিচ্ছে। মেঘ রিপ্লাই করছে না। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘের বাম হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে। আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকের বাঁ পাশে তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে, সমস্যা কি তোর? তেরামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো করেই যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই কি ভালো থাকতে দিচ্ছিস?
মেঘ অভিমানী কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করল, মালা কি বলেছে? মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে খুব বেশি জ্বালাই। আমার অত্যাচারে আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো, রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি। রুম খোলা রেখে আসলে যে যার মতো করে ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, তানভীরের কাছে চাবি আছে। যখন ইচ্ছে রুমে যাস, তবু দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না, প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে উঠল, আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা? তাহলে এতদিন কথা কেন বলেননি? তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য করেছিলি কেন? তুই ভালোভাবেই জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পরও যেহেতু আমার কথা অমান্য করেছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুক কি একটুও কাঁপল না? আবির ঢোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল, কেউ কি জানে তার একজোড়া ক্রন্দিত নেত্র আমার সুস্থির বক্ষপিণ্ডে তোলপাড় চালাতে সক্ষম? কান্না ভেজা ওই আঁখি যুগল মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না। তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতো পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতে মেঘ নিজের চোখ মুখে মুছে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও পরিমাণ হয় বুঝি? তা কত বালতি পানি জমেছিল? মেঘ তড়িৎ বেগে জবাব দিল, ৯ বালতি। আবির মলিন হেসে বলল, ইস, আর ১ বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না শুরু করেছে। আবির অতর্কিতে প্রশ্ন করল, এই, কি হয়েছে? কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলল, আপনি না বললেন আর ১ বালতি পানি জমলে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল, এ বেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস, অন্য বেলায় কি হয়? মেঘ ভেজা চোখে ঠিক করে হেসে উত্তর দিল, ভূতে পাই। আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো। সিরিয়াস কোনো সমস্যা নেই। আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, আপনার শরীর কেমন? মেঘের শরীরে আবারও হাসি ফুটল। আদুরে ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা। জি বলুন। মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায়। উত্তরে মেঘ বলছে, পৌঁছালে কি হবে? এমন কিছু না। হোয়াটসঅ্যাপে কমপক্ষে ১০-১৫ বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার ১ ঘন্টা করে কথা বললে জাস্ট ১০ থেকে ১৫ ঘন্টা কথা হবে। তারপর ৮ ঘন্টা ঘুমাবো আর ১ থেকে ২ ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনার কলিজা ভুনা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো। আবির নিঃশব্দে হেসে শুধালো, কিছু বলছেন? মেঘ দাঁতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল, বলছিলাম, মাত্র ১৫ ঘন্টা কেন কথা বলবেন? বললে পুরো ২৪ ঘন্টায় কথা বলিয়েন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসল। পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মনে হচ্ছে কিছু পুড়তেছে। আমি এখান থেকে পুরা পুরা গন্ধ পাচ্ছি। কি পুড়ছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, না নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসায়নি। ওয়েট, একটু পর বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদু স্বরে বলল, ম্যাম, কলিজা ভুনায় মনে করে লবণ দিয়েন। মেঘ ফোঁস করে উঠল, আরও একটু বেশি টেস্ট করতে একটু বিষও দিয়ে দেবনে। বলে মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফোঁস করছে। আবিরের হাসি থামছেই না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজের তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে বাজতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকল, ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তেই সব উধাও। অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাট গলায় প্রশ্ন করল, কিছু বলবেন? হুম, বলুন। বলছিলাম, রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সারে সর্বনাশ হয়ে যাবে।
মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন? রাখছি আমি। আবির তড়িৎ বেগে ডাকল, শুনো। আবিরের মুখে প্রথম তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের দুই চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তে শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কে অনুভূতিদের তোলপাড় চলছে। চোখের পাতায় জলজল করছে আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা। দুরু দুরু কাঁপছে বুক। চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আপনি রেগে যান, ভবিষ্যতে কি হবে ম্যাম? মেঘ চোখ কুঁচকে জানতে চাইল, কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি, মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছালে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মারার হবে না। একমাত্র আপনি আছেন, অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এজন্য বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না। তাতে কি, আমি তো নাম্বার দেখেই মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মু বুঝতেও পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করা পাবলিক, এটা আমি জানি। তাছাড়া আমি নিজেই আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমায় শিখিয়ে দিতে হবে? না, একদম না, এখন রাখি। আচ্ছা। মেঘ ফের বলল, শুনুন। জি ম্যাম, বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন, নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে মৃদুস্বরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিয়েন। আরেকটা কথা। হুম। মেঘ কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, মিস ইউ, বলেই কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবির ফোনের ওয়ালপেপার দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। অতর্কিতে হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্প্যারো, আই ফিল এমটি উইদাউট ইউ। অর্থাৎ এর অর্থ হলো, আমি তোমাকে ছাড়া শূন্য অনুভব করি। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো। ততক্ষণে মাইশারা চলে আসছে। মাইশাকে দেখেই মেঘ ছুটে গেল। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকে একটু বেশি কিউট লাগছে। মে- মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদী কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাগনা অথবা ভাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আ- আদির পরে আমি এখনো কোনো ছোট বাবু কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মায়েশা আর তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠল। ভাইয়া বললেন, ইনশাল্লাহ, বাবুকে প্রথমে তোমার কোলেই দেব। ইনশাল্লাহ। মায়েশারা সারাদিন শেষে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। যাওয়ার আগে আগে মালা হঠাৎই মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্তি হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে মেকি স্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না। মেঘে যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলছে, এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যত যাই বলো, ভাইয়ের নাম্বার আমি সংগ্রহ করেই নেব। আগেও কত ভাইয়ের সাথে আনলিমিটেড কথা বলেছি, তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। মেঘ ভেতরে ভেতরে রাগলেও রাগটা প্রকাশ করল না। ঠিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন। হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ওষুধের পাওয়ারকে হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল, তুমি যে কোন ভরসায় এসব বলো আল্লাহই ভালো জানেন। অকস্মাৎ মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে, অল ওকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলে আবির ভাইয়া তোমার হয়ে যাবে না। আরও কি কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে। মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যিই তো, ফোনে আমার আবির ডট 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 ভাই নামটা গত ১.৫ বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটা একই নামেই সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না।
আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের কাছে হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে, ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে দুটো ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে। আচমকা নজরে পড়ে অনেকটা সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের হাঁটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়াতে পারছে না, তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানভীরের বেশ কাছাকাছি চলে এসেছে। পেছন থেকে দু চারবার ডেকেছেও, কিন্তু সেই ডাক তানভীরের কর্ণকহরে পৌঁছায়নি। বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকল, ওই ভিলেন! মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতে তানভীর উদ্দেশ্যহীনভাবে পিছনে ঘুরল। বন্যাকে দেখেই থমকে দাঁড়ালো। ভুরুকুসকে কল কেটে কপট রাগে স্বরে জানতে চাইল, কোন দিক দিয়ে ভিলেন মনে হয় আমায়? কখন থেকে ডাকছিলাম, আপনি শুনছিলেনই না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়েছে। কেন? এমনি জিজ্ঞেস করতে পারি না? তানভীর মলিন হাসল। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেও, আসছি। তানভীরের এমন ব্যবহারের আগামাথা বুঝল না বন্যা। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ন্যায় ঘটনাগুলো মনে পড়ল। বন্যা সহসা ডাকল, এই যে! তানভীর ঘাড় ঘুরিয়ে বিমূর্ত দৃষ্টিতে বন্যার দিকে তাকালো। বন্যার মুখের মায়াবী হাসিতে তানভীরের ভেতরে হৃদয় দুরু কাঁপছে। তানভীর উত্তর না দিয়ে খানিক ভুরু নাচালো। বন্যা একগাল হেসে বলল, ঝালমুড়ি খাবেন? তানভীরের তাৎক্ষণিক উত্তর, না। তাহলে ফুসকা? না। চটপটি? না। চা? না। বন্যা এবার খানিক রেগে গেছে। চোখের পাতা ঝাপটে আনমনেই বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানভীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জা আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বন্যাকে অপাদ মাস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথায় বন্যা শার্ট করে তানভীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেসামার পরিস্থিতি সামলে বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, সি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফসকে অনেক কিছু বলতে শুনেছি, আজ প্রথমবার কোনো মেয়েকে মুখ ফসকে সিগারেট অফার করছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে দুটো সিগারেট নিচ্ছি। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, আমি যাব না। বন্যা চেঁচানোর শব্দে তানভীর আঁতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবে চিৎকার করছো, মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যার যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। রে, ডাকবা ভিলেন, আর কিছু বললে ন্যায় অন্যায়ের জ্ঞান দিবা, তা তো মানব না। বন্যা বিরক্ত হয়ে বলল, দেখুন, আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করেছেন। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? যাই অফার করছি শুধু নাই করে যাচ্ছেন। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমার সাথে চলতে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি আপনাকে অসহ্য লাগে? নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে অকস্মাৎ হেসে বলল, চলো। কোথায়? বাহ, ট্রিট না দিবা বললা, এখন আবার এটা বলো না যে মুড নেই বা সময় নেই। বন্যা ঠিক এই কথাটা বলতে চেয়েছিল। মুখের কথাটা গেলে শান্ত স্বরে বলল, কি খাবেন? উত্তরে তানভীর বলল, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। বন্যা ভুরু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকেও নিল। মেঘ আর তার ভাইয়ের স্বভাবের বিশেষ কোনো পার্থক্য নেই। দুজনই বেশ অভিমানী। মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়।
ঝালমুড়ি হাতে দুজনেই পাশাপাশি দুটো চেয়ারে বসা। এক প্লেট ফুচকা আর একটা চটপটি অর্ডার দিয়েছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ঢোক গিলে আস্তে করে বলল, সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। তানভীর ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, বনু তোমায় কথা শুনিয়েছে? কি বলেছে? তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। হাসি মুখে বলল, তেমন কিছু না। আসলে সেই দিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তাই স্বাভাবিকভাবে আমার আপনাকে চা অফার করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গেছিল। বনুর কথায় কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করলাম না। ওকে, কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো, এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা ওপর নিচ মাথা নাড়ল। তক্ষুনি বন্যার বড় আপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যে ফুসকার চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি ২-৩টা শিট বের করে তানভীরের হাতে দিয়ে বলল, এগুলো মেঘকে দিয়ে দিয়েন। কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পড়ে নিতে বলবেন। তানভীর গাল ফুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিকক্ষণ দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমাদরের রহস্য তবে কি এই ছিল? স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুসকা খেতে খেতে আর চোখে তানভীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না। নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরই হতে দেন না। ২-৩টা সিটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকে আপনাদের বাসায় যেতে হতো, আর নয়তো পিডিএফ দিতে হতো। সেই পিডিএফ আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকেই পেয়েছি, তাই আপনাকে দিয়ে দেওয়াটা বেস্ট অপশন ছিল। আমি চাইলেই রাস্তায় ডেকে ২টা সিট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। যদি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন। আমি আপনাকে ট্রিট অফার করলাম, ৪০ মিনিট সময় দিলাম, অতঃপর সেই সিটগুলো দিচ্ছি। তার থেকে বড় কথা, সিটগুলো আপনার বনুর প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর কিভাবে হলাম? যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। বন্যা ভুরু কুঁচকে প্রশ্ন করলো, আমি কি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বলে না, তবে তর্কের বিবাদ বলা যায়। বন্যা সেসব পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও আজ চটপটি নিয়েছে। কারণ এক প্লেট ফুচকা একা শেষ করে তানভীরের পক্ষে সম্ভব না। মেয়েদের সাথে বের হলে মেঘেদের সাথে বের হলে মেঘ, মিম আর আদির থেকে অল্প কয়টা খায়। আজ আগে ভাগেই চটপটিটা বেছে নিয়েছে। বন্যা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই। বন্যা রাগী রাগী মুখ করে তাকাতে তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বসছি, বিলটা তুমি দিয়ে আসো। বন্যা মুচকি হেসে চলে গেছে। বিল দিয়ে এসে তানভীরের হাতে শিটগুলো আবারও দেখে নিল। পার্স আর শিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি হেসে বলল, চা কিন্তু তোমার হাতে বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আপু নিয়ে যাবে আমাকে। সাবধানে যেও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করছে ভেবে সেই দিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতেই তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবল তাবল কথা আর হাসির শব্দে তানভীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খিঁচারি দিয়ে রুমে এসে সিট রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবা? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে। মায়ের কাছে মাসির গল্প বলে আর কি হবে। রাত ৯টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরই মেসেজ দিল, বিজি? মানে বিজি দিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন, মানে তুমি কি বিজি আছো? মেঘের ছোট রিপ্লাই, নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে, ফ্রি হয়ে মেসেজ দিতে বলেছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন, কিছু খাননি শুনলাম।
একটা টেক্সট পর্যন্ত করেননি। কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালা কি আবারও আজেবাজে কথা বলেছে? মেঘ মুখ ফসকে বলে ফেলল, চরিত্রের সমস্যা আপনার। মালা আপু কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্রের সমস্যা? কে বলেছে? প্রমাণ কি? তোমাদের জন্য আবারও একটা ব্যাড নিউজ। আমি আবার ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছি। এই ঠান্ডাও যে আমাকে এত ভালোবাসে বাপরে বাপ! একটু বেশি ঠান্ডা পড়লে আমার ঠান্ডা লেগে যায়। আর এবার তো আরো সমস্যা হচ্ছে, আমার গলা ব্যথা করছে। আমার মুখের মধ্যে কেমন জ্বলছে, মানে গলার ভিতরে জ্বলছে। কেউ একটু সাজেশন দাও তো কি করলে ভালো হবে? যেন তাড়াতাড়ি তোমাদের কাছে এই গল্পগুলো শেষ করতে পারি। যত যাই হোক, আমার গলা ব্যথা হোক আর যাই হোক, আমি এই গল্পটা প্রতিদিনই ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা চিন্তা করো না। আর একটু দোয়া করো আপুর জন্য, যেন আপু খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং ভালোভাবে সুস্থভাবে তোমাদের এই উপন্যাসটা শেষ করতে পারে। আর একটু সাজেশন দাও তো কি করলে ভালো হবে? আর আমার ভিডিওতে যদি এখনো লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।